আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেখ হাসিনা দেশ বিক্রি করে না, ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য ভারতকে রেল ট্রানজিট দেওয়া হয়েছে। দিল্লি সফর নিয়ে সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ নাকচ ওবায়দুল কাদেরের। বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে আন্দোলনের ঘোষণা মির্জা ফখরুলের। মাসেও নতুন কারিকুলামে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে পারেনি শিক্ষা বিভাগ। অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা হবে অবৈতনিক শিক্ষা। চিত্রনায়িকা পরীমনির সাথে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারালেন এডিসি সাকলায়েন। ব্যবসায়ী নাসিরের করা হত্যা চেষ্টা মামলায় পরীমনির জামিন। এবং তুচ্ছ ঘটনায় অভিযোগ দায়ের বন্ধ না হলে মামলা জট কমবে না, মন্তব্য প্রধান বিচারপতির। ছোটখাটো বিষয় সামাজিকভাবে নিষ্পত্তির পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। রেল যোগাযোগে ভারতকে ট্রানজিট দেয়ায় বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, এমন সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দেশ বিক্রি করেন না তিনি, বরং ব্যবসা বাণিজ্যের প্রসারে ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে। গণভবনে দিল্লি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের বিদেশে বিনিয়োগের উৎস জানতে চান প্রধানমন্ত্রী। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ২১ থেকে ২২ জুন দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, তার এই সফরে ভারতের নেতৃত্বের সঙ্গে আলোচনার মূল বিষয়বস্তু ছিল দুই দেশের নবনির্বাচিত সরকার কিভাবে সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে রূপকল্প প্রণয়ন। পরে প্রশ্নোত্তর পর্বে রেল যোগাযোগে ভারতকে ট্রানজিট সুবিধা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিক্রির ষড়যন্ত্রের যে সমালোচনা চলছে তার জবাবে সরকার প্রধান জানান, দেশ ও জনগণের কল্যাণে যতটুকু বন্ধুত্ব দরকার ততটুকু করে যাচ্ছেন তিনি। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বাঁচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। টাইম ম্যাগাজিনে প্রকাশিত ডক্টর ইউনূসকে দিয়ে লেখা নিবন্ধের সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান, ডক্টর ইউনূসের পেছনে সরকার লাগেনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে কেউ কর ফাঁকি দিলে তারা কি ব্যবস্থা নেয়, পাল্টা সেই প্রশ্ন রাখেন তিনি। লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডের টাকা দেয়নি ২০০৬ সাল থেকে একটি পয়সাও দেয়নি। তখন লেবাররা মামলা করেছে, মামলা কিন্তু সরকার করেনি। বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম। আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। তিস্তা প্রকল্প ভারত করলে সব সমস্যার সমাধান হয় বলে সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী। গঙ্গার পানির বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে দেয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিঠি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তাদের অভ্যন্তরীণ। এ ব্যাপারে আমার তো নাক গলানোর কোনো দরকারও নাই, কিছু বলার দরকার নেই। আমার সাথে সকলের সম্পর্ক ভালো, মমতা ব্যানার্জির সম্পর্কও খুব ভালো, আবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তাদের সঙ্গে সম্পর্ক ভালো, অন্যান্য সব দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো। তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পানি ভাগাভাগির বিষয়ে ভারত ও চীন আগ্রহী হলেও যা দেশের জন্য লাভজনক হবে সেটাই করবে সরকার বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্যই আমি এটা বিবেচনা করব, কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই গ্রহণ করব। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের সহজ উত্তরণে সুইডেনের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্ড্রা বার্গ ভন লিন্ডে গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে উন্নয়নশীল দেশের যাত্রায় জিএসপি প্লাস সুবিধা দিতে দেশটিকে অনুরোধ জানান তিনি। বাংলাদেশের সাথে সুইডেনের $1 বিলিয়ন বাণিজ্য রয়েছে, যার বেশিরভাগ অংশ তৈরি পোশাক খাতে। এ খাতে আরও সহযোগিতার কথা জানান রাষ্ট্রদূত।
স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সুইডেন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন তিনি। বৈঠকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে সুইডেনের ব্যবসায়ী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়াও আলোচনায় স্থান পায় রোহিঙ্গা ইস্যুটিও। খালেদা জিয়াকে হত্যার কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগ বা বর্তমান সরকার করছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এদেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সময়ে সময়ে সেই পথ অনুসরণ করেছে তার ছেলে তারেক রহমান এবং স্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, মানবিক বিষয় বিবেচনা করে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে জেলখানার বাইরে রেখে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণে প্রায় 1500 কোটি টাকা সাশ্রয় হয়েছে। সেতু উদ্বোধনের পর এ পর্যন্ত 1,27,00,000 যানবাহন পারাপার হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে মোট টোল আদায় হয়েছে 1,648 কোটি টাকারও বেশি। বেগম জিয়ার বাইরে থেকে চিকিৎসা নেওয়ার যে সুযোগ, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা ও উদারতার কারণে সম্ভব হয়েছে। হত্যার রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি এদেশে বিএনপি করেছে। বেগম জিয়া কেন আমরা হত্যা করব? আমরা ষড়যন্ত্র আর হত্যার শিকার হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যেসব চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি, প্রতিবেশী দেশের চাওয়াই পূরণ হয়েছে এমন দাবি করেছে বিএনপি। চুক্তি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ভারত বিরোধী নয়, আওয়ামী লীগ সরকারের নতজানু নীতির বিরোধী। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনে নামার ঘোষণাও দেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলের করণীয় নিয়ে প্রতি মাসে 2 দফা নিয়মিত বৈঠক করছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। সবশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল বলেন, হৃদযন্ত্রে পেসমেকার স্থাপনের পর হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। শুধু এটা নয়, আমরা বিভিন্ন মিশনগুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছিলাম, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে। দেশটির মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ভারতকে সব উজাড় করে দিলেও তিস্তার পানি, সীমান্ত হত্যা বন্ধ সহ বাংলাদেশের মানুষের কোনো চাওয়াই পূরণ করতে পারেনি আওয়ামী লীগ সরকার। কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ, বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আমাদের বক্তব্য, আমাদের এই আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। নিত্যপণ্য আর ঔষধের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটি এজন্য সরকারের দুর্নীতি ও ভ্রান্ত নীতিকে দায়ী করে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষাবর্ষের 6 মাস পার হলেও নতুন কারিকুলামে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি এখনও ঠিক করতে পারেনি শিক্ষা বিভাগ। এনসিটিবির সুপারিশকৃত মূল্যায়নের পদ্ধতি সংশোধন করতে বলেছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সচিব জানান, প্রাইমারি স্কুলগুলোতে পর্যায়ক্রমে 8ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপন। পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ করতে পারছে না শিক্ষা বিভাগ। নম্বর কিংবা গ্রেডিং পদ্ধতি বাদ দিয়ে 7 ধাপে মূল্যায়নের রূপরেখা তৈরি করেছে এনসিটিবি। তবে এতে আপত্তি জানিয়েছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়।
সংশোধন করে চূড়ান্ত করবার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সচিব। তারা যে 7 গ্রেডে অথবা 5 গ্রেডে যেটা মূল্যায়ন করতে হচ্ছে, আমাদেরও কিছু অবজারভেশন আছে। আমাদের প্রাথমিকে কিভাবে হলে ভালো হয়, আমরা সেই অবজারভেশনগুলো ইতিমধ্যে আমরা এনসিটিভিকে দিয়েছি। অধিকাংশ একমত পোষণ করলে আমাদের কিছু ভিন্ন অবজারভেশনও আছে, ভিন্নভাবে মূল্যায়নের। আমরা আশা করি এটা খুব সহসাই বসে এটা চূড়ান্ত হবে। সচিব জানান, প্রাইমারিতে শিক্ষার্থীর সংখ্যা কেন কমছে তা পর্যালোচনা করা হচ্ছে। যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হাতে গোনা, সেগুলোকে অন্য স্কুলের সাথে একীভূত করা হবে। আর সব বিদ্যালয়ে পর্যায়ক্রমে 8ম শ্রেণী পর্যন্ত চালু করা হবে, যেখানে বিনা বেতনে লেখাপড়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। শিক্ষানীতিতে এটা বলা আছে যে প্রাথমিক শিক্ষা হবে 8ম শ্রেণী পর্যন্ত। আমরা হিসাব করে দেখেছি যে আমাদের 65,566টা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমরা যদি 5,000-এর কাছাকাছি স্কুলে যদি আমরা 8ম শ্রেণী পর্যন্ত চালু করতে পারি এবং মাধ্যমিকের যে 23,000-এর কাছাকাছি যে নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় আছে, ওখানে যদি তারা এই 8ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করতে পারে, তাহলে সরকারের এই সিদ্ধান্তটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব। এবং এটা করতে হলে আমাদের 3টা বড় চ্যালেঞ্জ আছে। একটা অবকাঠামোগত চ্যালেঞ্জ, একটা শিক্ষকের নিয়োগের চ্যালেঞ্জ, পদ সৃজনের চ্যালেঞ্জ এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চ্যালেঞ্জ। 1 বছরের মধ্যে সব কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়গুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে বলেও জানান প্রাথমিক শিক্ষা সচিব। এই সবগুলো প্রতিষ্ঠান আমাদের একাডেমিক স্বীকৃতি এবং নিবন্ধন আওতায় চলে আসবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আমাদের একটা প্রায়োরিটি। আলোচিত চিত্রনায়িকা পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে চাকরি হারালেন পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইন। এক চিঠিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ঢাকা বোট ক্লাবের পরিচালক ও ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যা চেষ্টা মামলায় 1,000 টাকা মুচলেকায় জামিন পেয়েছেন পরিমণি। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ঢাকার বোট ক্লাবে 2021 সালের 13 জুন ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ এনে মামলা করেন চিত্রনায়িকা পরিমণি। মামলার তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকবার মিন্টু রোডে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যাতায়াত করেন তিনি। তখন ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইনের সঙ্গে পরিচয় হয় এই নায়িকার। দুজনের মধ্যে শুরু হয় সম্পর্ক। পরে নিয়মিত পরিমণির বাসায় যাতায়াত শুরু করেন সাকলাইন। সাকলাইনের স্ত্রী বাসায় না থাকায় রাজারবাগে পুলিশ কর্মকর্তাদের সরকারি বাসভবন মধুমতিতে গিয়ে প্রায় 17 ঘন্টা একান্ত সময়ও কাটান দুজনে, যা স্বীকারও করেন আলোচিত পরিমণি। মামলার তদন্ত চলাকালে দুজনের এমন অনৈতিক সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় সমালোচনা। তখন সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়। এ বিষয়ে তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুজনের মোবাইল ফোনের তথ্যের ফরেনসিক যাচাইয়ে তাদের অবৈধ সম্পর্কের প্রমাণ উঠে আসে, যাকে অসৎ আচরণ বিবেচনা করে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী বিভাগীয় মামলায় গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করা হয়েছে। 2022 সালে পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদনের উপর শুনানি হয় মঙ্গলবার। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এদিন উপস্থিত হয়ে জামিন আবেদন করেন পরিমণি। বিচারক সাইফুল ইসলাম উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শুনে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমিকে 4 মাসের জামিন দেন। আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। আমরা বলেছি যে এখানে 1 নং আসামি, উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা এই মামলা তদন্ত করে পিবিআই। এই মামলায় আগামী 1 অক্টোবর অভিযোগ গঠনের দিনও ধার্য করেছে আদালত। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। তুচ্ছ ঘটনায় অভিযোগ দায়ের বন্ধ না হলে মামলা জট কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। জট কমাতে ছোটখাটো বিষয় সামাজিকভাবে নিষ্পত্তি করার পরামর্শ দিয়েছেন তিনি। এ বিষয়ে গণমাধ্যম সহ সবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। সকালে নাটোর আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 47,47,000 টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ ন্যায়কুঞ্জটি নির্মাণ করেছে। এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি রুহুল কুদ্দুস এবং সিনিয়র জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু সহ অন্যান্য বিচারকরা উপস্থিত ছিলেন। পরে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা সভায় যোগ দেন প্রধান বিচারপতি। যে সংখ্যক বিচারক আছেন বাংলাদেশে, আমি একটি পরিসংখ্যানে দেখেছি
সারা বছরে তারা নতুন দায়ের করা মামলা 76 to 80% মামলা শেষ করতে পারেন, কিন্তু 20% মামলা তো থেকেই যাচ্ছে। এই যে অফিসাররা এখানে কাজ করছেন তারা প্রত্যেকেই তাদের সাধ্যমতো মামলা শেষ করার চেষ্টা করেন এবং কেউ কিন্তু অবহেলা করে বসে থাকেন না। মামলা যদি মামলা দায়ের বন্ধ না হয় বেশি, তাহলে মামলা কোনোদিনই শেষ হবে না। বাংলাদেশের উন্নয়নে চীন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে চায় বলে জানিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাও। বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান তিনি। এ সময় রাষ্ট্রপতি বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব আগামীতে আরও জোরদার হবে বলেও আশা রাষ্ট্রপতির। পরে সেখানে সাক্ষাৎ করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনির নেতৃত্বে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল। এ সময় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে উৎসাহিত করতে প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করার কর্মসূচি নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর সেবা মূল্য ফি নির্ধারণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে এই টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি জানান, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর রোগ নির্ণয় ফি নির্ধারণ করা সহ সকল পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরেক প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, গত প্রায় 14 বছরে সারা দেশে 26,181টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এতে 1,160 একর জমি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। সংসদে টেবিলে উত্থাপিত আরেক প্রশ্নের জবাবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেন, সারা দেশে উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে সরকার। গত দুদিন ধরে নিখোঁজ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কর্মকর্তা এস.এম. নুরুদ্দিন উজ্জ্বলের এখনও সন্ধান মেলেনি। গত 23 জুন সকালে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। পরিবারের ধারণা, অফিসের কোনো সমস্যা সুরাহা করতে গিয়ে হয়তো গুম হয়েছেন নুরুদ্দিন। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। রাজধানীর মোহাম্মদপুরের এই বাসা থেকে গত 23 জুন সকাল 8টায় অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হন বিসিআইসির কর্মকর্তা এস.এম. নুরুদ্দিন উজ্জ্বল। আইন ও মামলা সংশ্লিষ্ট বিভাগের ব্যবস্থাপকের পদে কাজ করায় প্রায়ই কোর্টে যাতায়াত ছিল তার। ফলে মামলা সংশ্লিষ্ট কাজে আদালতে গেলে তার ফোন বন্ধ থাকত। কিন্তু সেদিন বাসা থেকে বের হওয়ার পর আর ফোন খোলা পাওয়া যায়নি উজ্জ্বলের। অফিসে খোঁজ নিয়ে জানা যায় সেদিন অফিসেও যাননি তিনি। এ বিষয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেন স্ত্রী আশরাফুন্নেসা তানিয়া। এটিএন বাংলাকে তিনি জানান, সেদিন প্রতিদিনের মতোই বাসা থেকে বের হয়েছিলেন তার স্বামী। তেজগাঁতে একটা ভিজিটে যেতে হবে, অফিসিয়াল একটা ভিজিট, অফিস হয়ে যাবে, ও গাড়ি থাকবে। তারপরে একটা কোর্ট আছে, তারপরে হয়তো আর কোনো কাজ নাই অফিসিয়াল। তারপরে ল্যাপটপ নিয়ে গেছিলো, বললো যে আজকে ফিরতে দেরি হবে, ল্যাপটপটা ঠিক করব। এইটুকু বলে বের হয়েছে আমাকে। আর একটু টেনশনে আছে, বললো আজকে দিনে একটু ঝামেলা যাবে, গেলে পারে আমি বাঁচি। উজ্জ্বলের বাবার সন্দেহ, ছেলের নিখোঁজের পেছনে অফিসের কেউ জড়িত থাকতে পারে। অফিসের কোনো অফিস সংক্রান্ত কোনো সমস্যা থাকলে থাকতে পারে, আমি এছাড়া কিছু আছে বলে আমার মনে হয়। তবে এরই মধ্যে উজ্জ্বলকে উদ্ধারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তের স্বার্থে ক্যামেরার সামনে কথা না বললেও সবার প্রত্যাশা দ্রুতই খোঁজ মিলবে বিসিআইসির কর্মকর্তা এস.এম. নুরুদ্দিন উজ্জ্বলের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ এবং আধুনিক সরঞ্জাম সংযোজন করে বাংলাদেশ নৌবাহিনী সহ অন্যান্য সংস্থাগুলোকে আধুনিক করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানী বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে মাল্টিপারপাস হলে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সহ বাংলাদেশ ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির সদস্যরা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
পণ্য আমদানি রপ্তানিতে পরিবহন খরচ শতকরা 1 ভাগ কমলে উৎপাদন খরচ 7 ভাগ পর্যন্ত কমবে বলে মনে করেন বিশ্লেষকরা। জাতীয় লজিস্টিক নীতিমালা সংস্কারের তাগিদও দিয়েছেন তারা। রাজধানীতে জাতীয় লজিস্টিক নীতিমালা নিয়ে ফরেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেমিনারে এসব তথ্য জানানো হয়। ব্যবসায়ীরা জানান, সরবরাহ ব্যবস্থার প্রতিটি স্তরে দক্ষতা বাড়ানোর পাশাপাশি সরকারের অগ্রাধিকার খাত হিসেবেও বিবেচনায় নিতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, ব্যবসায় খরচ কমিয়ে আনতে লজিস্টিক নীতিমালা ডিজিটালে রূপান্তর করা হয়েছে। সরকারের অবকাঠামো উন্নয়নের ফলে ব্যবসা বাণিজ্যের গতি বেড়েছে বলেও দাবি করেন তিনি। Reduction of trade business is also very important. How we could have the multimodal transport in place. So these are all the execution parts. So you should bring much more foreign investment. Other than having partnership, you are all talking. You can never have the international logistics involved. You will have to bring the foreign direct investment in the areas of supply chain management, in the areas of technology transfer. কক্সবাজারে অনুষ্ঠিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষায় GPA 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। বাইতুস শরফ জাবারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বপ্ন দেখো জীবন গড়ো স্লোগানের দেশের 64 জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় GPA 5 উৎসব চলছে। আয়োজনটির মিডিয়া পার্টনার ATN বাংলা। সংবর্ধনায় শিক্ষার্থীদের ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় কথা সাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের দরিয়ানগর বিচ এলাকায় ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসাইলিং এর বিরুদ্ধে তদন্তে নেমেছে প্রশাসন। প্যারাসাইলিং করতে গিয়ে দড়ি ছিঁড়ে সমুদ্রে পড়ে আহত আফসান জাবিন অদিতির অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক অতীশ চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলার বাদী ও বিবাদীর সাক্ষ্য গ্রহণ করেন। গত 24 মে দরিয়ানগর বিচ এলাকায় প্যারাসাইলিং এর দড়ি ছিঁড়ে পড়ে আহত হন আফসান জাবিন অদিতি নামে এক পর্যটক। এ ঘটনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ভুক্তভোগী। এদিকে দুর্ঘটনার পর 10 জুন থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসাইলিং সাময়িকভাবে বন্ধ রয়েছে। টি-20 বিশ্বকাপের খবর। বৃষ্টি আইনে বাংলাদেশকে 8 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। কিংসটাউনে আগে ব্যাট করে 5 উইকেটে 115 রান তোলে রশিদ খানের দল। জবাবে 114 রানের নতুন লক্ষ্যে খেলতে নেমে 105 রানে অল আউট হয় নাজমুল হোসেন শান্তরা। তাতে সুপার 8 থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়াও। SM আশরাফের রিপোর্ট। গৌরবের ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ মাঠ ছাড়ল লজ্জা নিয়ে, মাথা নিচু করে দেশের কোটি ক্রিকেট ভক্তদের হতাশ করে। অথচ প্রথমবারের মতো সেমিফাইনালে যেতে 73 বলে 116 রান করলেই হয়ে যায় অবিস্মরণীয় কীর্তি। সমর্থকরা আশায় বুক বেঁধেছেন প্রিয় দলের একটি মধুর জয় দেখার। কিন্তু ক্রিকেটারদের কাছে সেই আবেগের কোনো মূল্য আছে কিনা এমন প্রশ্ন তুলে ব্যাটাররা নামলেন আসা যাওয়ার প্রতিযোগিতায়। আরেকবার ব্যর্থ শান্ত, পরের বলেই 0 রানে পথ মাপলেন সাকিবও। সৌম্য সরকার তাকে দলে রাখার সিদ্ধান্তটা প্রশ্নবিদ্ধ করলেন। মাহমুদুল রিয়াদ জানিয়ে দিলেন তারও সময় শেষ। 11তম ওভারে 80 রানে 6 উইকেট হারানোর পর বাংলাদেশের ব্যাটিংয়ের মানসিকতা অবাক করেছে ধারাভাষ্যকারদেরও। এরপর সেমিফাইনাল নয়, কোনো রকমে জিতে মাঠ ছাড়াটাই যেন হয়ে যায় লক্ষ্য। কিন্তু ভাগ্য নাকি সাহসীদের পক্ষে থাকে। এ ম্যাচে হাল না ছাড়া আফগানিস্তান খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে থাকে। এক একটি উইকেট কিংসটাউন থেকে কাবুলে বয়ে দেয় আনন্দধারা। এক প্রান্তে থেকে লিটন দাস হাফ সেঞ্চুরি তুলে দলে নিজের জায়গাটাই হয়তো বাঁচাতে চেয়েছেন। অন্যরা ক্রিকেটীয় মস্তিষ্কের খেলায় 0 মার্কস নিয়ে দেশকে দিয়েছেন পরাজয়ের বেদনা।
এর আগে মুস্তাফিজ আর রিশাদ হোসেনরা আফগানিস্তানকে 115 রানে আটকে দিয়ে বাংলাদেশকে একটি ইতিহাস করার উপলক্ষ এনে দিয়েছিলেন, কিন্তু ব্যাটাররা জানিয়ে গেলেন এই ফরম্যাটে তাদের সীমাবদ্ধতার কথা। এস এম আশরাফ, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী আর্চার সাগর ইসলাম দেশে ফিরেছেন। তুরস্কের আনাতোলিয়ায় অলিম্পিক কোটা নিশ্চিতের টুর্নামেন্টে রানার্স আপ হয়ে সাগর অলিম্পিক খেলা নিশ্চিত করেন। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করে নেন আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা। পরাগারমানের রিপোর্ট। 2016 সালে গলফার সিদ্দিকুর রহমান এবং 2020 সালে আর্চার রোমান সানা সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার তুরস্কের আনাতুলিয়ায় আর্চারির অলিম্পিক বাছাইয়ের রিকার্ভ ইভেন্টের সেমিফাইনাল উঠেই সাগর ইসলাম প্যারিসের টিকিট পেয়ে যান। পরে ফাইনাল উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি। তবে কৃতি এই আর্চার দেশে ফিরেই ফেডারেশন কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত হন। ফিরেছেন অন্য আর্চারও। এবার অলিম্পিকেও পদক জয়ের ছক কষছেন সাগর ইসলাম। ইচ্ছা তো সবসময় বড় থেকে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য মেডেল বয়ে আনবো, যেহেতু আগে কেউ পারে নাই বাংলাদেশের। ইনশাল্লাহ চেষ্টা করবো, নিজের প্রতি বিশ্বাস আছে। আল্লাহ যদি ওরকম হেদায়েত দান করেন, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন দেশের জন্য মেডেল বয়ে আনতে পারে। এই সাফল্য অব্যাহত রাখার কথা জানান আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক। একতা আর্চারি কোনো প্রতিযোগিতায় খেলে পদক জয়ী হয়ে সরাসরি অলিম্পিকের সুযোগ পেয়েছে। আমাদের সেই যদি ইয়ুথ অলিম্পিক ধরি মিলন পেয়েছিল, তারপর রোমান সানা 19 সালে, 24-এ পেল সাগর। সাফল্যের পিছনে হলো যে আমরা সিটি গ্রুপের নিরবচ্ছিন্ন সহযোগিতা। প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে কতজন খেলোয়াড় সুযোগ পাবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিভিন্ন খেলার 6 জনের জন্য ওয়াইল্ড কার্ড চেয়ে আবেদন করেছেন আইওসির কাছে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। শেখ হাসিনা দেশ বিক্রি করে না, ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য ভারতকে রেল ট্রানজিট দেওয়া হয়েছে। দিল্লি সফর নিয়ে সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ নাকচ ওবায়দুল কাদেরের। বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে আন্দোলনের ঘোষণা মির্জা ফখরুলের। ছয় মাসেও নতুন কারিকুলামে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে পারেনি শিক্ষা বিভাগ। 8ম শ্রেণী পর্যন্ত চালু করা হবে অবৈতনিক শিক্ষা। চিত্রনায়িকা পরিমণির সাথে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারালেন এডিসি সাকলায়েন। ব্যবসায়ী নাসিরের করা হত্যা চেষ্টা মামলায় পরিমণির জামিন। এবং তুচ্ছ ঘটনায় অভিযোগ দায়ের বন্ধ না হলে মামলা জট কমবে না, মন্তব্য প্রধান বিচারপতির। ছোটখাটো বিষয় সামাজিকভাবে নিষ্পত্তির পরামর্শ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।